এটা কি শুভ সন্ধ্যা। আমি সুমন সালাউদ্দিন, জিরো টিভির আজকের আয়োজন নির্বাচনী হাওয়া। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি ধারার রাজনীতির সঙ্গে যার সম্পৃক্ততা অনেক দিনের, যদিও মূলধারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চিন্তাভাবনা তিনি পোষণ করছেন বলেই তাকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তিনি হচ্ছেন কুমিল্লা নির্বাচনী এলাকা 10-এর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আর তার আসনটা হচ্ছে নাঙ্গলকোট। তো আমরা এখন চলে যাব সরাসরি অতিথির কাছে। কেমন আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ? জি আলহামদুলিল্লাহ, আমাকে আজকের এই সুন্দর আয়োজনে দাওয়াত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। আর দর্শকরা যারা যুক্ত হচ্ছেন বা হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে কথা বলবো আর নিয়ে নির্বাচনী এলাকা 10-এর বিএনপি ধারা রাজনীতির যেই গ্রুপিংগুলো চলছে এবং এর সমাধান কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। এই ফাঁকে আমরা একটু কাজ সেরে নেই, আমরা একটু শেয়ার দিয়ে দিচ্ছি। আপনারাও যারা দেখছেন আপনি কষ্ট করে শেয়ার দিয়ে দিলে ভালো হবে। বিশেষ করে নির্বাচনী 10 এলাকার লোকজনের প্রতি এই অনুরোধ। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে আসছি। আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নির্বাচনী এলাকা দুঃখিত এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আবার চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে। আচ্ছা মোশাররফ হোসেন সাহেব, আপনারা যেই ধারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনারা তো এত বছর কথা বলতেই পারেননি, যেই নিপীড়ন প্রেষণের মধ্য দিয়ে আপনাদের সময়গুলো গিয়েছে, সেই জায়গা থেকে এতদিন পরে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা আবার সুযোগ পাচ্ছেন, কথা বলার মতো অবস্থা তৈরি হয়েছে। আর সেই জায়গাটা থেকে এখন কি আপনাদের কি মিলেমিশে চলার একটা ব্যাপার থাকার কথা না? কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনার নির্বাচনী এলাকাতে গ্রুপিংয়ের যে বিষয়টা, আমরা যতদূর জেনেছি 3-3টা গ্রুপ, বড় বড় গ্রুপ বিষয়গুলো নিয়ে ডিল করছেন এবং কাদা ছোড়াছুড়ির একটা ব্যাপারও ঘটছে কোথাও কোথাও। তো এর কারণ কি এবং কেন হচ্ছে এবং সম্ভাবনা কার দেখতে পাচ্ছেন আপনি, এই বিষয়গুলো যদি একটু বলেন। ধন্যবাদ। আমি দুটো বিষয়ে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি। প্রথম বিষয় হচ্ছে বিএনপি কথা বলতে পারেনি, এটা আমি মানছি না। কথা বিএনপি বলেছে, জি জি, কিন্তু এর দ্বারা অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কথা বলার কারণে। জি জি বিএনপি এবং আর আরেকটা বিষয় যেটা বলছেন আপনি, যে কুমিল্লা 10 নির্বাচনী এলাকায় গ্রুপিং, এখানে 3জন ক্যান্ডিডেট আছে বা যারা নমিনেশন প্রার্থী আর কি, যারা, আমি আসলে এটাকে কোনোভাবেই গ্রুপিং হিসেবে দেখছি না। আচ্ছা, আমি এটাকে দেখছি নমিনেশনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। ওকে, আমি এটাকে বিষয়টাকে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা এবং দলের মধ্যেও গণতন্ত্রের প্র্যাকটিস হচ্ছে তিনজন প্রার্থী থাকার কারণেই। জি জি, এখানে কোনোভাবেই এটা আমি গ্রুপিং মানে না। কারণ বর্তমানে যেভাবে হচ্ছে, আগে কর্মীর কাছে বা কোনো নেতার কাছে, যদি আমার এখানে একক প্রার্থী হয় তাহলে দেখা গেছে যে কোনো সমস্যা যদি হয় তাহলে এলাকার তৃণমূলের নেতা কর্মীরা নেতার কাছে যায়। এখন কিন্তু বিষয়টা 3জন প্রার্থী থাকার কারণেই বিষয়টা কিন্তু উল্টো হচ্ছে। কারো কোনো সমস্যা হচ্ছে, ওই এলাকার লিডারেই বরং তৃণমূলের কর্মীর কাছে আসতেছে। এক্ষেত্রে আমি বিষয়টাকে আমি খুব পজিটিভলি দেখছি। আপনি বিষয়টাকে নিচ্ছেন যে একটা সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার একটা ব্যাপার আপনার কাছে মনে হচ্ছে।
কিন্তু মোশাররফ সাহেব, যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে মারামারির ঘটনাগুলো আমাদের সামনে আসে, তারপর অনলাইনে কাদা ছোঁড়াছুড়ির একটা ব্যাপার আছে, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাটাক করা, এক গ্রুপের লোকজন আরেক গ্রুপকে অ্যাটাক করা, এই সমস্ত বিষয়গুলোকে আপনি কিভাবে পজিটিভভাবে ব্যাখ্যা করছেন? আমার মনে হচ্ছে আপনি সুপার পজিটিভ একজন মানুষ, এই বিষয়গুলোকে আপনি পজিটিভ হিসেবে ব্যাখ্যা করতে চেষ্টা করছেন, কিন্তু আদৌ কি এই কাদা ছোড়াছুড়ি, এই মারামারি, এগুলো কিভাবে আপনি ইতিবাচকভাবে দেখতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন আপনার নির্বাচনী এলাকার ব্যাপারে? আমার নির্বাচনী এলাকায় যেটা আছে, মানে আমি যে এলাকার আমার বাড়ি, সেই হিসেবে ওখানকার যারা নমিনেশন পদপ্রার্থী আছেন, এখানে কিন্তু আমি দেখেছি খুব বেশি একটা নেই, কিন্তু মিনিমাম সামান্য পরিমাণ যেটা আছে এটা থাকবে, এটা কোনোভাবেই আমরা এটা অ্যাভয়েড আমরা করতে পারবো না। এবং এটা যদি না হয়, নিজেদের মধ্যে যদি সমালোচনাটা না হয়, এটাকে অনেকে খুব নেগেটিভলি দেখে যে দলের লোক দলের সমালোচনা করতেছে, কিন্তু এটাকেও আমি পজিটিভলি নিচ্ছি। দলের লোক নিজেদের সমালোচনা করবে, তাহলে তো নিজেরা শুধরাবে। প্রত্যেক নেতাকর্মী নিজেদের শুধরানোর জন্য এই সমালোচনাটা, মিনিমাম সমালোচনাটার প্রয়োজন আছে। তবে কিছু ক্ষেত্রে যদি কোনো বাড়াবাড়ি হয় এবং সেটারও ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে, চমৎকার বলেছেন। সমালোচনাই মানুষকে যোগ্য করে গড়ে তোলে। আপনার চমৎকার এই মানসিকতাটা ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও বিষয়টাকে উপভোগ করছেন। এখন কথা হচ্ছে যে সমালোচনা, গঠনমূলক সমালোচনা এক জিনিস, কিন্তু একদম ফিল্ডে নেমে আঘাত করা, পাল্টা আঘাত করা, এই বিষয়গুলো কিন্তু সমালোচনার সাথে যাচ্ছে না। আপনি যেভাবেই এটাকে পজিটিভভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, একটা যে খারাপ দিক আছে বা এটা যে আপনাদের ব্যর্থতা, এতদিন পরে একটা সুযোগ পাওয়া, কথা বলার মতো সুযোগ পাওয়া, নির্বাচনে যাওয়ার মতো প্রস্তুতি নেওয়া, এই সময়টাতে যতটা প্রেম থাকার কথা, হৃদ্যতা, ভ্রাতৃত্ববোধ থাকার কথা, সেইটা কিন্তু আপনারা আসলে দেখাতে পারেননি বলে আমার মনে হচ্ছে। দর্শকরাও তাই বলবে, আমি যদি ভুল না করে থাকি। যাই হোক, এখন আমরা চলে আসি আরেকটু তৃণমূলে। যে আপনাদের এখানে আমি যতদূর জানি, যদি ভুল না করে থাকি, নমিনেশন প্রত্যাশী হচ্ছেন গফুর ভূঁইয়া সাহেব, মোবাশ্বের হোসেন সাহেব, আর হচ্ছে মনিরুল ইসলাম সাহেব, মনিরুল হক চৌধুরী সাহেব, আমি দুঃখিত। এই তিনজনের মধ্যে কার যোগ্যতা কি, তাদের রাজনৈতিক কেরিয়ার কি, এবং আপনি একজন কর্মী হিসেবে এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কার পাল্লাটাকে ভারী মনে করছেন এবং এর পিছনে যৌক্তিকতাটা কি, এই বিষয়ে যদি কিছু বলতেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাদেরকে নমিনেশন দিবেন বা কোন যোগ্যতার ভিত্তিতে নমিনেশন দিবেন, সেটা উনি বলে দিয়েছেন। সেটা হচ্ছে দীর্ঘদিন আন্দোলনের বিগত 17 বছর ধরে কার কি ভূমিকা ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই এটা থাকা উচিত, এদিকটা বিবেচনা করবেন। এবং আরেকটা বিষয় উনি ক্লিয়ার করে বলেছেন, যার জনমত যার পক্ষে বেশি এবং বিগত সরকারের কার্যক্রম, এই দুটো বিষয়ে বিবেচনা নিয়েই সামনে নমিনেশন দিবেন। আমি যতটুকু জানি আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে তিনজন প্রতিদ্বন্দ্বী আছেন বা প্রতিযোগী আছেন, তিনজনের মধ্যে সবাই বিগত সরকারের আমলে কেউ জেল খেটেছেন বা আন্দোলন সংগ্রামে নিপীড়িত, নির্যাতনের শিকার প্রত্যেকেই হয়েছেন। এক্ষেত্রে তিনজনের ভূমিকাই এখানে আছে। আর যদি আমি জনগণের সাথে সম্পৃক্ততার বিষয়টা আমি যদি বলি, এক্ষেত্রে আমি এগিয়ে রাখবো গফুর ভূঁইয়াকে, জনাব আব্দুল গফুর ভূঁইয়াকে। কারণ আমার বাড়ি যেহেতু এলাকাতে এবং আমার নিজের স্বজনপ্রিয়তার ব্যাপারটা হয়ে গেল না, মানে গফুর ভূঁইয়া আপনার এলাকার লোকজন, আপনার প্রতিবেশী, বিকজ অফ দ্যাট আপনি গফুর ভূঁইয়াকে হাইলাইট করছেন বা আপনার কাছে মনে হচ্ছে যে তিনি নমিনেশন পাওয়ার যোগ্য। বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি নিরপেক্ষ বিশ্লেষণ থেকে আপনি একটু বলেন। নিরপেক্ষ বিশ্লেষণ থেকে বলছি, আমি তিনজনের বিষয়টাই আমি বলছি যে এখানে গফুর ভূঁইয়াকে আমি এগিয়ে রাখার কারণ, তৃণমূলে আপনি যদি বাস্তবে গিয়ে দেখেন, বিভিন্ন বা সভা, সেমিনার বা বর্তমান যে কার্যক্রম আছে সবকিছুর সাথে যদি আপনি নিজেও পর্যবেক্ষণ করেন, তাহলে আমি এক্ষেত্রে গফুর ভূঁইয়াকে তৃণমূলের সাথে যদি আমি কানেক্টেড যদি আমি বলি, তাহলে গফুর ভূঁইয়ার কানেকশন তুলনামূলকভাবে মোবাশ্বের আলম ভূঁইয়া এবং মনিরুল চৌধুরী থেকে অনেক বেশি আছে। এক্ষেত্রে আমি যদি বলি ডিফারেন্সটা যদি কম হইতো তাহলে আমি বলতাম।
তৃণমূলের আর কোন কোন বিষয়গুলো হতে পারে আপনার কাছে মনে এগিয়ে আছে? অর্থনৈতিকভাবে কি উনি খুব বেশি না না না, স্টেবল? আমি সেটা মনে করি না, উনি অর্থনৈতিকভাবে খুব স্টেবল, আমি এটা মনে করি না। আর এক্ষেত্রে আরেকজন, এই তিনজনের মধ্যে অর্থনৈতিকভাবে খুব বেশি স্টেবল কাকে মনে করছেন, অনেক বেশি রিচ কাকে মনে হচ্ছে? এক্ষেত্রে না, আমাদের তিনজন প্রতিদ্বন্দ্বী, আমি তিনজনেরই অবস্থা খুব রিচ আমি এটা বলবো না, তিনজন প্রায় কাছাকাছি অবস্থায় আছে অর্থনৈতিকভাবে, আমি যতটুকু জানি, আমার জানা ভুল থাকতে পারে। আর মোবাশ্বের আলম ভূঁইয়ার বিষয়টা আমি বলি, উনিও নির্যাতন, নিপীড়ন এবং জেল খেটেছেন, এবং ওনার অনেক কর্মী সহ উনি জেল খেটেছেন। উনি কি এর আগে এমপি হয়েছিলেন? না, উনি 2008 সালে নমিনেশন পেয়েছেন। নমিনেশন পাওয়ার পরে উনি প্রায় 1 লাখ ভোটের মতো উনি ভোট পেয়েছেন, কম ভোট পান নাই। তখন ওনার প্রতিদ্বন্দ্বী ছিল অর্থমন্ত্রী লোটাস কামাল, উনি প্রায় 1,40,000 মতো। এরপরে 14 সালে তো আর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। 18 সালে ওনাকে নমিনেশন দেওয়া হয় না, 18 সালে নমিনেশন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। আচ্ছা, তো উনি গফুর ভূঁইয়া সাহেব কি নমিনেশন পেয়েছেন এর মধ্যে? গফুর ভূঁইয়া 2001 থেকে 2006 পর্যন্ত এমপি ছিলেন। তাহলে এই তিনজনের মধ্যে এমপি হওয়ার এক্সপিরিয়েন্স আছে গফুর ভূঁইয়ার এমপি হওয়ার। মনিরুল হক চৌধুরীর তো অনেকবারের এক্সপিরিয়েন্স আছে। তবে তো এদিক থেকে মনিরুল হক চৌধুরী এগিয়ে আছে বলে মনে হয় না আপনার কাছে? না, এদিক থেকে এক্সপিরিয়েন্সের দিক থেকে মনিরুল হক চৌধুরী ওনাদের থেকে দেড় বেশি এগিয়ে আছে, শুধু বেশি বললে ভুল হবে, অনেক বেশি। এবং ওনার যদি আমি হাইকমান্ডের সাথে কানেকশনের বিষয়টা যদি আমি বলি, তাহলে এই দুইজনের চেয়ে ওনার হাইকমান্ডের সাথে কানেকশনও ওনার অনেক বেশি। তবে ওনার তৃণমূলের সাথে, আমি যেহেতু আমার এলাকায় আছি, ওনার একদম তৃণমূলে টোটালি, নাঙ্গলকোটে তো টোটালি কোনো কানেকশন নেই, যেহেতু ওনার পূর্বের সাবেক 9 নির্বাচনী এলাকার এমপি ছিলেন উনি। তো ওখানে লালমাইতে ওনার কিছু কানেকশন থাকতে পারে তৃণমূলের সাথে, কিন্তু নাঙ্গলকোটে টোটালি নেই। আমি যে কারণে আমি যদি তৃণমূলের সাথে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যদি তৃণমূলের সাথে যোগাযোগের বিষয়টাকে যদি প্রাধান্য দেওয়া হয়, একটা বিষয় তো সেটেলড, কারণ তিনজনেই বিগত সরকারের আমলে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এই জায়গায় সমান মার্কস আমরা দিতে পারি। আর যেটা বিষয় হচ্ছে যে জনগণের সাথে, তৃণমূলের সাথে কানেকশন বা পাবলিকের সাথে যাদের কানেকশন বেশি, এক্ষেত্রে আমি গফুর ভূঁইয়াকে একদম নমিনেশন তো আসলে দিবে তারেক রহমান। একদম যত কমিটির কথা কই, বাংলাদেশি রাজনীতির প্রেক্ষাপটে তারেক রহমান যা চায় সেটাই হবে। এটাই সেটা ফ্র্যাঙ্ক, আমরা অনলাইনে একদম কোড হিসেবে কথাটা বলছি। এটা কেউ এর মানে বিপরীতে কেউ কথা বলবে না, আশা করছি আপনিও না। তো তারেক রহমান, আপনি যেমনটা বললেন, মনিরুল হক চৌধুরী সাহেবের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগটা বেশি, অনেক বেশি। তো তারেক রহমান তৃণমূলটা কিভাবে যাচাই করবেন, বা এর আগে যাচাই করেছেন কিনা, বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা পুরো বাংলাদেশে, যার তৃণমূলে কোনো ধরনের যোগ্যতা নাই, তৃণমূলের সাথে যিনি কানেক্টেড না জনগণের সঙ্গে, কিন্তু হাইকমান্ডের সাথে সুসম্পর্ক থাকার কারণে নমিনেশন পেয়েছে? এই ধরনের হিস্ট্রি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আপনি পাবেন। এর যে পুনরাবৃত্তি হবে না, এই ব্যাপারে আপনাকে এনশিওর কে দিচ্ছে? আমি দেখেন, আপনি যদি বিএনপিকে হিসেব করেন, 2001-এ বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে অনেক পার্থক্য আছে। এটা আপনি স্বীকার করেন কিনা আমি জানি না। বিএনপি দেখেন, ইতিমধ্যেই বিএনপির 5,000 লোক অলরেডি বহিষ্কার করছে, বিভিন্ন যাদের নামে অভিযোগ আছে, বিভিন্ন রকম, বা কেউ চাঁদাবাজির অভিযোগ আছে বিভিন্ন, কিন্তু বিএনপি কোনোভাবেই কাউকে ছাড় দেয় নাই। এবং আগের বিএনপির সাথে বা পূর্বের বিএনপির সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান বর্তমান বিএনপিকে, এটা আমার ব্যক্তি পার্সোনাল অবজারভেশন, আগের বিএনপির সাথে বর্তমান বিএনপি কোনোভাবেই আপনি কম্পেয়ার করতে পারবেন না। বর্তমান বিএনপির চিন্তাধারা বা যা বলছেন বা যা করার জন্য আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি বলতে যাচ্ছেন যে ইতিবাচক একটা পরিবর্তন আপনি বিএনপিতে সাংগঠনিকভাবে লক্ষ্য করছেন, কিন্তু এই কথাটা কতটুকু সত্য, এটা কি দর্শক কি আপনার সঙ্গে একমত হবে কিনা? কারণ যেখানে প্রশ্ন থেকে যায় যে বিএনপি সরকার বিএনপি সরকার তো এখনো সরকার গঠন করেনি, আওয়ামী লীগ হটার পরে, আওয়ামী লীগ হটার পরের ঘটনাটা যেটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজিতে এখন
কি বলবো এটা কি বন্ধ করা যাচ্ছে? হ্যাঁ, চাঁদাবাজিতে সর্বদলীয় ঐক্য গঠন হয়েছে এবং আপনি জানেন যে আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন সিলেটে এই ভোলাগঞ্জের সাদা পাথর উত্তোলনের ক্ষেত্রে যখন এটা প্রশাসন থেকে বাধা দেওয়া হলো তখন ওই অপকর্মটা করার জন্য জামাত, বিএনপি, এনসিপি থেকে শুরু করে সবাই এক হয়ে গেল এবং এটা নিয়ে দুঃখ প্রকাশ করে আমাদের উপদেষ্টা মহোদয় কথা বলেছিলেন যে এখন সর্বদলীয় ঐক্য গঠন হয়েছে, ওখানকার ডিসিও সম্ভবত তাই বলেছিলেন। তো এই যে ব্যাপারটা অপকর্ম, চাঁদাবাজিটা যেটা যে পরিমাণে বেড়েছে, এনসিপির বিভিন্ন জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, এবং বিএনপির ব্যাপারে যে চাঁদাবাজির অভিযোগটা, যে আমি আজকেও কথা বললাম সিএনজির সঙ্গে, সিএনজি স্ট্যান্ডের যে ঘটনাগুলো ঘটে, যে আগে আমাদেরকে দিতে হতো 5 টাকা, এখন দিতে হয় 10 টাকা, যেখানে হাসিনার স্বৈরাচারের আমলে দিতে হতো আপনাদের 100 টাকা, এখন দিতে হয় 500 টাকা। এই যে কারা নিচ্ছে, বিএনপি, এনসিপি, জামাত ভাগাভাগি করে নিচ্ছে। এটা একদম আমি রুট লেভেলের কথা, একজন জার্নালিস্ট হিসেবে রুট লেভেলের লোকজনের সঙ্গে যখন কথা হয় তখন সেখান থেকেই জানা। তো এই যে ব্যাপারটা, সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে আজকের বিএনপি আগের বিএনপি এক না, ইতিবাচক পরিবর্তন হয়েছে? আমরা তো ইতিবাচক পরিবর্তন দেখছি না। আমরা ভেবেছিলাম যে এনসিপি একটা নতুন দল দাঁড়িয়ে গিয়েছে, তাদের জনপ্রিয়তা বাড়বে। বিএনপি এত বছর সুযোগ পায়নি, তারা তাদের পরিশ্রম দিয়ে জনগণের হৃদয় জয় করবে। এবং এই বিএনপির এই চাঁদাবাজির কারণে স্পেশালি এখন যেটা ঘটেছে, মানুষের হৃদয় থেকে বিএনপি উঠে যাচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন বলে মনে করছেন? প্লিজ আপনি যেভাবে বলছেন চাঁদাবাজির বিষয়টা, আমরা একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে বড় হয়েছি। আমার হাতে একটা ময়লা আছে, দেখা গেছে আপনি যদি ইউরোপে যান তাহলে সে ময়লাটা ফেলার জন্য একটা ডাস্টবিন খুঁজবে, একদম। আমরা কিন্তু খুঁজি না। আমরা খাওয়ার পরে দেখা গেছে বোতলটা ছুঁড়ে ফেলে দিই। আমাদের এটা এত সহজে পরিবর্তন হবে না। কিন্তু আমি বিষয়টাকে দেখছি কিভাবে, যে আগে দল প্রশ্রয় দিত বিষয়টা, যে কেউ চাঁদাবাজি করতেছে, বিএনপির কেউ যদি চাঁদাবাজি করতেছে, দেখা গেছে যে দলের লোকজন বা সিনিয়র নেতারা যারা আসছে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করতো। বা কারণ আমি যদি কোনো ক্রাইমের অভিযোগ যদি আসে, আমি হয়তো আপনার কথাটা ধরতে পেরেছি, এখন বহিষ্কার করা হচ্ছে, এটাই তো এখন এটা কোনোভাবেই বিএনপি টলারেট করা হচ্ছে না, কোনোভাবেই টলারেট করা। আমি আপনাকে বলি অন্য দলের বিষয়ে আমি আপনাকে বলি না, আমাকে শেষ করতে দেন। যে আপনি যেহেতু কথাটা বলছেন, আমাকে উত্তর দিতেই হবে। আপনি জামাতের কথা বলছেন, এনসিপির কথা বলছেন। দেখেন, আপনি জামাত এই শেখ হাসিনা পলায়নের পরে জামাত দেখা গেছে যে ওনাদের নিজস্ব, বা ওনারা বলতেছেন ওনাদের প্রতিষ্ঠান, বা ওনাদের যে প্রতিষ্ঠান ছিল, বা ওনাদের ওনারা কিন্তু সবকিছু দখল করছেন সেন্ট্রালি। এবং যে এনসিপির লোকজন সেন্ট্রালি চাঁদাবাজি করছে, এটা তো প্রমাণই আছে। কিন্তু আপনি বিএনপির প্রমাণ নেই না, বিএনপির সেন্ট্রালি নেই, একদম সেন্ট্রালি কোথাও কোনো প্রমাণই নাই এবং কোথাও কোনো প্রশ্রয় দেয় না। তৃণমূলে কিছু বাস স্ট্যান্ড বলে টেম্পো, তৃণমূলে কিছু চাঁদাবাজি হয়েছে, বিএনপি কোথাও প্রশ্রয় দেয় না, একদম কোথাও প্রশ্রয় দেয় না, সাথে সাথে অ্যাকশন নিয়েছে বিএনপি। এবং আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের মতো লোকজনকে নোটিশ করছেন, এবং আরো লোকজন আছে যে হাইকমান্ডে যারা একটু ভুলভাল বলছেন তাদেরকেও নোটিশ করছেন। এই ক্ষেত্রে এখন আপনার এই জায়গাটায় আমি একমত, কিন্তু বিএনপির লোকজন, আপনি টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজির কথাটা আপনি স্বীকার করেছেন, আপনি বেবি স্ট্যান্ডের চাঁদাবাজির কথা স্বীকার করেছেন, বাস স্ট্যান্ডেরটা স্বীকার করেছেন, বিভিন্ন জায়গা থেকে। মূলত হচ্ছে চাঁদাবাজি দুই ধরনের হয়, আপনিও জানেন আমিও জানি। একটা হচ্ছে তাকে হুমকি দিয়ে চাঁদাবাজি, যেটাতে হয়তো বিএনপি কম গিয়েছে। আরেকটা হচ্ছে যেটা বিভিন্ন জায়গাগুলো থেকে টুল আদায় করা, যেটা ন্যাচারালি হয়ে এসছে, যেটা আপনি বললেন এই মাত্র। সেই জায়গাটা থেকে আপনি দেখেন, আমি যেটা প্রথমে বললাম যে 5 টাকা দিতে হতো, সেটা এখন 10 টাকা দিতে হচ্ছে, এটা ডাবল হয়ে গিয়েছে। আপনারা বিএনপিকে ইতিবাচকভাবে উপস্থাপন করছেন, আমি মানলাম আপনি বিএনপিকে ভালোবাসেন, বিএনপির নিশ্চয়ই মানে ভালো কিছু কর্ম আছে, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবেন না এই বেবি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডের যেই টাকাটা দ্বিগুণ হয়ে গেছে, যেটা দিয়ে আগে ইউজ টু ছিল মানুষ, সেটা দ্বিগুণ হয়ে গেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ঠকবাস্তে গাউজার কাকে আপনি বাদ দিবেন? না, এক্ষেত্রে আপনি এককভাবে বিএনপিকে কোনোভাবে দোষারোপ, আমি এককভাবে মোটেও দোষারোপ করছি না, বড় দল হিসাবে যাই, আমি এনসিপির কথাও বলেছি, ইভেন জামাতের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, ঠিক আছে। এখন সরকারে আছে, বিএনপি কি এখন ক্ষমতায় আছে? না, ক্ষমতায় নেই। তাহলে এগুলো প্রতিরোধ করার দায়িত্ব কার?
এখন যদি বিএনপি যদি ক্ষমতা থাকতো, বিএনপি এগুলো প্রতিরোধ করতে পারছে না। আপনার দলীয় কোনো দলীয় একদম সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন। দলীয় একটা লোক আপনি চাঁদাবাজদের সাথে যুক্ত হয়, যদি না আমি বলেছি দুই টাইপের চাঁদাবাজি হয়। আপনি এক টাইপের চাঁদাবাজির ব্যাপারে আপনি কথা বললেন, দ্বিতীয় টাইপের যে চাঁদাবাজিটা সেটা নিয়ে আপনি কথা বললেন না, সেটা কিন্তু প্রতিটা জায়গাতে হচ্ছে, এটা আপনাকে মানতেই হবে। দ্বিতীয়টা কি? এই যে বাস স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, কাউকে হুমকি দিয়ে না, কোনো ব্যবসায়ীকে হুমকি দিয়ে না থাকতে দাও। এবং আরেকটা বিষয়, এটা তো একদম টোটালি সরকারের আওয়ামী লীগকে সাপোর্ট দেয়া, আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা অপরাধ করেছে তাদেরকে শেল্টার দেওয়ার মধ্য দিয়েও বিএনপির লোকজন এখন ভালো একটা ইনকাম করছে বলে আমাদের কানে কথাগুলো আসে। না, এটা সম্পূর্ণ বিএনপি এই পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে যত জায়গায় আওয়ামী লীগের মিটিং মিছিল বা যত জায়গায় প্রতিহত, সেটা বিএনপি করেছে আওয়ামী লীগকে। এবং আমি আরেকটা বিষয় আপনাকে বলি, এই দেশের মধ্যে বাংলাদেশে একমাত্র আওয়ামী বিরোধী দল একমাত্র বিএনপি দল, একমাত্র বিএনপি। আপনি দেখেন 86 দেখেন, 96 যদি দেখেন, বা আরো যদি রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনি একমাত্র আওয়ামী বিরোধী একমাত্র দল বিএনপি, এর মধ্যে কোনো ভুল নেই। এই কথাটা আপনি ঠিক বলেছেন, আওয়ামী বিরোধী একমাত্র দল বিএনপি। এখন দলগতভাবে আওয়ামী লীগের বিরোধিতা করা একটা জিনিস, আরেকটা হচ্ছে এলাকা ভিত্তিক শেল্টার দেওয়া। আওয়ামী লীগের যারা সত্যিকারের অর্থেই অন্যায়কারী, যারা সত্যিকারের অর্থেই জুলুম করেছে, হ্যাঁ, বা এর সংখ্যাটা নেহাত কম নয়, তাদেরকে সাপোর্ট দেওয়া, মামলার থেকে রেহাই দেওয়া। আবার আরেকটা বিজনেস যেটা বিএনপির নেতাকর্মী এবং এনসিপি জামাত তাদের বিরুদ্ধে এই গল্পটা খুব বেশি প্রচলিত, এই গল্পটার নিশ্চয়ই সত্যতা আছে, না হয়তো চারদিকে চলতো না, যেভাবে তাদেরকে মামলা বাণিজ্য করে বা আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদদের লাশকে বিক্রি করে যেভাবে অর্থ ইনকামের একটা ফ্লো তৈরি হয়েছে, হ্যাঁ, 400 জন 500 জন দেয়া হচ্ছে এক একটা মামলাতে আসামি, ওখান থেকে টাকার বিনিময়ে কাটানো হচ্ছে, পুলিশের সঙ্গে একটা আতাত করে একটা ব্যাপার ওরা কন্টিনিউ করছে, একটা সিস্টেমের মধ্যে চলে এসছে। এখন যারা ক্ষমতায় যাবে বলে মনে করছে তাদের বিরুদ্ধে এই কমপ্লেনটা খুব বেশি আসছে। এটা আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি কোনোভাবেই এর মধ্যে একমত না। কারণ বিএনপি এই যে বিভিন্ন জনের যে আপনি যেটা বললেন, অভিযোগ করলেন যে আওয়ামী লীগের লোকজনের নাম দিয়ে বা ওদের অনেকজনের নামে মামলা দিয়ে আবার এদেরকে মামলা থেকে সরানো, এটা আমি মনে করি একদম টোটালি এই ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, সরকার বা সরকারি অথবা প্রশাসনিক ব্যর্থতা। যে কারণ ওনারা তো তদন্ত করবে, একটা মামলা হবে, মামলাটার প্রথমে তদন্ত হবে, তদন্তে যাদের সংশ্লিষ্টতা থাকবে না তাদের নাম কেন দিবে বা ওনারা কেন নিবেন? যে কেউ আওয়ামী লীগ করছে দেখে যে সবাই অপরাধী বা সবাই ক্রিমিনাল তাও না, ওনাদের মধ্যে নিরপরাধ লোকজন তো আছে যে সাধারণ সমর্থক। হ্যাঁ, ঠিক আছে, যে আওয়ামী লীগের এটা কি হচ্ছে কিনা এই ঘটনাটা, এটা ব্যতিক্রম 2-4টা হইতে পারে, তবে এর সাথে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত না। আপনি বিএনপিকে এইভাবে পূত পবিত্র একটা সংগঠন হিসেবে কিভাবে দেখছেন? এই মামলা বাণিজ্যের সঙ্গে বিএনপি সম্পৃক্ত না বলছেন, আমি আপনাকে এই মুহূর্তে অন্তত 1000টা পত্রিকা দেখাতে পারবো যে বিএনপি, আপনি গুগলে সার্চ দিয়ে যদি দেখেন বিএনপির চাঁদাবাজি অথবা বিএনপির মামলা বাণিজ্য, যুবদলের মামলা বাণিজ্য, অন্তত 100টা রেজাল্ট এট এ টাইম চলে আসবে। এটা আমি আপনাকে এই মুহূর্তে গুগল করে দেখাতে পারি। হ্যাঁ, মামলা বাণিজ্যের যে ব্যাপারটা প্রতিনিয়ত প্রথম দিকে খুব বেশি পরিমাণে হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব, আপনি এটাকে এখন কেন স্বীকার করছেন না আপনি ভালো জানেন, কিন্তু এটা আমার নৈতিক দায়িত্ব সত্যটাকে তুলে ধরা, সত্যটাকে বলা। যেহেতু আমাদেরকে পড়তে হয় সংবাদ দেখতে হয়, শুনতে হয়, সেই জায়গা থেকে অসংখ্য সংবাদ জমে আছে, আমি আপনাকে পেপার কাটিং দেখাতে পারবো। তো যাই হোক, আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আর মনে হয় খুব বেশি কথা নেই। আমরা কুমিল্লা নাঙ্গলকোট থেকে শুরু করে সেন্ট্রালেও চলে গিয়েছি। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, কোন বিষয়টা নিয়ে যেটা শেষ হয়নি? না, আমি মূলত মেইনলি আমরা কথা বলতেছিলাম কুমিল্লা 10 লালমাই নাঙ্গলকোট নির্বাচনী এলাকা নিয়ে। আপনি তো অনেক দূরে চলে গেছেন, বিএনপি নামে অনেক অভিযোগ করেছেন। অভিযোগগুলো আমাদের কাছে যারা আসছে এগুলা, যে আমি যেমন মামলা বাণিজ্যের আপনি কথাটা বলতেছেন, বর্তমানে বিএনপি সবচেয়ে বিরোধিতা করতেছে কারা?
জামায়াত ইসলাম বিরোধিতা করতেছে। আপনি দেখতেছেন যে ওনারা তো এই যে একটা জিনিস বারবার কেবল বিএনপি কে অভিযোগ দেওয়ার চেষ্টা করতেছে, চাঁদাবাজি করতেছে। আপনি ওখানেও তো ওনাদেরও তো এখানে মামলা বাণিজ্যের বিষয়টা। হ্যাঁ আচ্ছা, আমি তো অস্বীকার করিনি। আমি যখন আপনাকে বললাম আমি 3টা বড় দলের নাম অভিযোগ দেয় নাই, তাহলে আপনি কোত্থেকে এই অভিযোগ আপনি এর সাথে আপনি অ্যাড করে দিলেন যে মামলা বাণিজ্যের ব্যাপারটা অসংখ্য অভিযোগ আছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা কিছু কমেন্ট পড়ে নেই। সাদিয়া তানজিম তানহা কমেন্ট করেছেন, একদম সমালোচনা মানুষকে সচেতন করতে পারে। এখানে স্ক্রিনের কারণে আসলে লেখাগুলো বোঝা যাচ্ছে না। কানিজ ফাতেমা সোমা লিখেছেন, খুব ভালো বলেছেন, তৃণমূল পর্যায়ে ঐক্য থাকা জরুরি। বিএনপির 31 দফা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, এটা কমেন্ট করে জানতে চেয়েছেন কানিজ ফাতেমা সোমা। আপনি এই বিষয়টা নিয়ে বলবেন আশা করছি। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়তো কমেন্ট করেছে, চাচা আমার ঠিক বলেছে, তার নাম হচ্ছে খলিল ভাই ম্যারকট। আর হচ্ছে তানহা আরেকটা কমেন্ট করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর চাঁদাবাজি কোন পর্যায়ে যেতে পারে বলে আপনারা মনে করছেন? এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনি কাইন্ডলি দিতেন, আমাদের দর্শকদের কাছ থেকে আসা প্রশ্ন। বিএনপি ক্ষমতায় আসলে, আমি তো বিএনপির কোনো ওইরকম কোনো সেন্ট্রাল কোনো নেতা না। আমরা একটা বিষয় বা আমাদের বর্তমান গোল বা আমাদের যে নেতৃবৃন্দ আছে, আমাদের যে হাইকমান্ড আছে, ওনাদের কথাবার্তা থেকে আমরা যতটুকু বুঝতে পারি বা আমরা যতটুকু বা মানুষের এতদিনে ক্লিয়ার হওয়ার কথা, আমি আগেই বলেছি যে আগের বিএনপি আর বর্তমান বিএনপি অনেক পার্থক্য আছে। ঠিক আছে, বিএনপি কি আপনার জনপ্রিয়তা বেড়েছে বলে মনে হয় না কমেছে বলে মনে হয়? আপনার কাছে কি মনে হয়? অনেস্টলি বলবেন, একজন বিশ্লেষকের জায়গা থেকে, এবং সত্যি কথাটা বলবেন। এটা আপনি বিএনপি রাজনীতিকে সমর্থন করেন সেদিক থেকে বলবেন না প্লিজ। বিএনপির আমি বলি, আমাদের দেশের মধ্যে সচেতন রাজনীতি করে কত পার্সেন্ট লোক? মনে করেন একদম আমি ম্যাক্সিমাম যদি বলি 70% লোক সচেতন রাজনীতি করে। না, এত হবে ধরে নিলাম 70% সচেতন রাজনীতি করে। যারা সচেতন রাজনীতি করে তারা তো আওয়ামী লীগের লোক, ওই আওয়ামী লীগ গুলা দেখা গেছে যে কেউ ভোট দিতেই যাবে না। জি জি জি। আবার মনে করেন জামায়াতের লোকজন সচেতন রাজনীতি যে করে, সে এই বিএনপি কে ভোট দিবে না, সে জামাতকে ভোট দেয়। এনসিপির লোকজন এনসিপি কে ভোট দিবে। একটা নিরপেক্ষ। বাকি যে 30% লোক আছে, এরা মানুষের কার্যক্রম অবজারভেশন করে। কার্যক্রম অবজারভেশন করার পরবর্তীতে তারা ভোটের সিদ্ধান্ত নেয় যে আমি কাকে ভোট দিব। ওরা কিন্তু স্পেসিফিক কোনো দল করে না। এরা যাকে পছন্দ করে অথবা যার নেতা পছন্দ হয় বা ওর পাশের বাড়ির একজন লোক বিএনপি করে, দেখা গেছে যে উনি বলছেন বা ওনাকে তার পছন্দ, তা ওনার আদর্শটাকেও ওনার পছন্দ, এগুলা দেখেই ওই নিরপেক্ষ লোকজনগুলা ভোট দেয়। আমি মনে করি যে ওই যে 30% যে নিরপেক্ষ ভোট আছে, এর বেশিরভাগটাই বিএনপির পক্ষে যাবে। এবার আপনি বুঝে নেন বিএনপির জনপ্রিয়তা বাড়ছে কি কমছে। না, আপনি যথেষ্ট ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার দিয়েছেন, ইটস ওকে। আপনি বলতে চাচ্ছেন বিএনপির জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু দিন শেষে দর্শক আসলে কমেন্ট করবে যে বিএনপির জনপ্রিয়তা কমেছে না বেড়েছে। আমরা চাইবো জনপ্রিয়তা বাড়ুক, আমাদের কাজগুলো হয়ে যাক। এবং যেহেতু এই গত 15টা বছর নিপীড়ন নিষ্পীষণের মধ্যে ছিল বাঙালি জাতি, সেই বাঙালি জাতিকে কি বিএনপি এবং তারেক রহমান আসলে উদ্ধার করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। আমরা সামনেই দেখব, এবং যদি জনগণ বিএনপিকে তাদের সুযোগ দেয় পরবর্তীতে সরকার গঠনের। যাই হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো আমাদের একজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। জিরো টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।